হাসিনা ফিরবে না, হাসিনা ফেরার মাল না। আওয়ামী লীগের এখন জোয়ার চলছে না ভাটা চলছে, এটা একটা প্রশ্ন। আর যাচাই বাছাই করছেন কিনা যে আসলে বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন ফিরবেন, তিনি বলছেন যে জীবনের ঝুঁকি জেনেও তিনি ডিসেম্বরের মধ্যে আসবেন। আমি একটু আগের প্রসঙ্গে একটু আপনার সাথে বলি, ব্রিক্সে যাওয়াটার ব্যাপারে বাংলাদেশকে আমার মনে হয় দ্বিতীয়বার ভাবতে হবে। ব্রিক্সে এই মুহূর্তে যাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর হবে বলে আমি মনে করি আর কি। এটার কারণ হচ্ছে যে ব্রিক্সের যে কান্ট্রিগুলো আছে এটা কিন্তু সেকেন্ডারি ইকোনমি, তার ইকোনমিটা আসলে এখন পর্যন্ত পশ্চিম নির্ভর, যার এক্সপোর্ট মার্কেট এখনও পশ্চিম। আপনি ব্রাজিল বলেন, ইন্ডিয়া বলেন, অথবা চায়না বলেন, রাশিয়া বলেন। তারপরে হচ্ছে এরকম একটা সময়ে যেখানে এই রাশিয়ার সাথে অথবা চায়নার সাথে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো একটা টেনশন চলছে, সেরকম একটা সময়ে ব্রিক্স আমাদের কাছে আসলে তেমন কিছু ডেলিভার করবে না। মানে ব্রিক্সের সদস্য হলে পরে আমি ওখান থেকে মানে এক্সপোর্ট বেনিফিট পাবো, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবো, এইড পাবো, তা না। তারা নিজেরা এইডের উপরে জীবনযাপন করছে আর কি। তো সেইখানে আপনার কি এটা মনে হয় না ইরান যেহেতু সুযোগ সুবিধা পাচ্ছে চায়না রাশিয়া থেকে বিভিন্ন রকম, কোনো বাজার তারা তৈরি করতে পারে নাই আপা, এটাই হচ্ছে ফেইলিয়ার। ব্রিক্স যখন তৈরি করেছে তাদের প্ল্যান ছিল তারা ইউর মতো একটা মার্কেট ইকোনমি তৈরি করবে, এটা তারা করতে পারে নাই। না পারার কারণে যেটা হয়েছে, তারা এখনো কান্ট্রি টু কান্ট্রি ডিল করছে। তো সেটাকে আমার কোনো এক্সট্রা বেনিফিট তো আমাকে দিতে পারবে না যে আমার একটা কমন মার্কেট আছে এখানে, কমন ইউনিয়ন আছে এখানে, কমন ফাইন্যান্সিয়াল ফ্রি মুভমেন্ট অফ গুডস পার্সন সার্ভিস এগুলো আছে। ওখানে আমি ঢুকলে 150, 200, 250 অথবা 3 বিলিয়ন মানুষের আমি মার্কেট পাবো, এমনটা না। এটা তারা করতে পারে নাই, যেটা তার অরিজিনাল প্ল্যান ছিল। তো সেই জন্য এটা প্রিটি ডেড আর কি। ইনফ্যাক্ট কনফারেন্স ছাড়া, মিটিং ছাড়া কোনো সাকসেস নাই। আসিয়ানের ব্যাপারে দেখেন একই আলোচনা চলছে। আসিয়ানের অলমোস্ট কোনো দেশই, কারণ আসিয়ানের যে কাঠামো, তাদের জাতিগোষ্ঠী, ধর্ম, সিভিলাইজেশনাল যে ভ্যালুস, তার থেকে আসলে আমরা যারা দ্রাবিড়িয়ান জনগোষ্ঠী, বেঙ্গল বেল্টার, এই বেল্টের জনগোষ্ঠীর সাথে এটা মিলছে না আর কি। এই জন্য আসিয়ানেও বাংলাদেশের ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন আছে। বার্মা, থাইল্যান্ড, তারপর ভিয়েতনাম, তারা এখানে সিরিয়াস অবজেকশন দেবে। তাই আমার মনে হয় যে এগুলো যে কোনো ব্লকে ঢোকার ব্যাপারে একটা সেন্সিটিভ টাইমের মধ্যে আমরা আছি। ইকোনমির হিসেব নিকেশ খুব ভালোভাবে করতে হবে আর কি। আচ্ছা, আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে যে আপা বললেন না যে তাকে যদি অমর হয়ে মরতে হয় তাহলে তাকে এখনই ফিরতে হবে। আসলে তার অমর হয়ে মরার সময়টা চলে গেছে, ওটা 5 তারিখ পর্যন্ত ছিল, ওই ডেডলাইন এক্সপায়ার করেছে। এরপরে ইতিহাসে আসবে যে তাকে গণহত্যার দায়ে গ্রেফতার করে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরায় এনে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, এবং এত সালে তার বয়স এত হয়েছিল, তাকে পরবর্তীতে অমুক জায়গায় কবরস্থ করা হয়েছে। এই হলো তার গল্প শেষ হাসিনার। হাসিনা ফিরবে না, হাসিনা ফেরার মাল না। এইটা সে, তার বাবা, তার ফ্যামিলি, তার ডিএনএর ভিতরে নাই। সে যদি না পালানোর টাইপ লোক হইতো, সে ওই দিনই ওখানে মারা যাইতো। আমি যাব না, আমার পাবলিক আইসা মেরে ফেললে এখানে মেরে ফেলবে। খালেদা জিয়া গেছে, খালেদা জিয়ার উপরে হেন কোনো নির্যাতন হয়েছে যা গত 16-17 বছরে আমরা দেখি নাই। তার স্বামীর ভিটা বলেন, 40 বছর ধরে একটা বাসায় থাকতেছে, এক কাপড়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছেন। মিথ্যা মামলা দেওয়া হয়েছে যে অরফানেজ ট্রাস্টের মামলায়, যে টাকা কোনোদিন উঠানোই হয়নি। ওই টাকার উপরে সুদ আরও 4 গুণ বেশি টাকা জমা হয়েছে ওইখানে। তাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। কি পরিমাণ নির্যাতন! ট্রিটমেন্টের জন্য তিনি বিদেশ যেতে চেয়েছেন, যেতে দেয় নাই। তো উনি তো পজিশন নিয়েছিল আমি যাব না। 111-এর সময় তো সে পালায় নাই। হাসিনা কিন্তু ঠিকই পালাইছে, জেল থেকে বাইরে সাথে পালাইছে। আবার এইখানে কেয়ারটেকারের সরকারের সাথে ডিল কইরা প্রণব মুখার্জিরে দিয়ে আবার ফেরত আসছে। হাসিনা এই মাল হচ্ছে আপনার পালানোর মাল, এবং সে শুধু নিজে না, তার 14 গোষ্ঠীর সেফ এক্সিট এনশিওর করে তারপরে ভারতের সাথে ডিল করে সে ইন্ডিয়াতে গেছে। জয়শঙ্কর পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছে না যে আমাদেরকে হাসিনা যোগাযোগ করছে সেফটি সিকিউরিটি এনশিওর করবার জন্য, আমাদের তাকে এনশিওর করতে হয়েছে, এটা আমাদের মধ্য দিয়ে থাকার জায়গা দিতে হয়েছে। কোনো জায়গাতে আমরা এমনও শুনেছি যে সে মোদির কাছে ফোন করে ইন্টারভেনশনের জন্য বলেছে। সে বলছে একটা সভরেন কান্ট্রি, আমার সভরেন্টি অ্যাটাক না করলে আমি ইন্টারভেন কিভাবে করব, আমি আপনার সিকিউরিটি দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং ক্রস পার্টি তারা সম্মতির ভিত্তিতে সে ফেরার মাল না। আমরা একটা ভিডিও ইন্টারভিউ দেখতে চাই, আজকে বলে দিই, দয়া করে পতিত প্রধানমন্ত্রীরা বলতেছি, দয়া করে একটা ভিডিও ইন্টারভিউ দেন, আপনাকে আমরা দেখতে চাই। 2 বছর দেখে নাই, আমাদের অনেক কষ্ট আপনাকে না দেখার। প্রশ্ন করি যে রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে 71-এর পরাজিত শক্তি এখনো বিএনপিকে বিভিন্নভাবে দুর্বল করার ষড়যন্ত্র করছে। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি দলটিকে পরাজিত পারবে না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু তিনি এই কথাটা বলেছেন।
যেহেতু বিরোধী দলে আপনারা আছেন, আপনারা কি সেই ষড়যন্ত্র করছেন কিনা? প্রশ্ন হচ্ছে যে মানে উনি হঠাৎ করে এই আওয়ামী লীগের বক্তব্যটা শিখল থেকে ৭১-এর পরাজিত শক্তির বক্তব্য, তো এটা তো আওয়ামী দোকানের মাল। এই প্রোডাক্ট তো যে দোকান থেকে কেনার ওই দোকানটাই তো দেউলিয়া হয়ে গেছে শেয়ার মার্কেটে, তার দরপতন হয়েছে, কোম্পানি বন্ধ করে দিয়ে এসে অন্য দেশে চলে গেছে। তো ওই কোম্পানির মাল আমাদের বিএনপির মন্ত্রীর কাছ থেকে কিনতে হবে কেন? প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনীতিবিদদের মাঝে মধ্যে কথাবার্তা শুনলে মনে হয় সে আসলে জাতীয়তাবাদী রাজনীতিটা বোঝে কিনা। অধিকাংশ এমপি মন্ত্রীকে এটা মনে হয়নি, তাদের বক্তব্য শুনলে মনে হয় যে গত ১৭ বছর ধরে তারা লড়াই করছে ইউনূসের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, আর জামাত এনসিপির বিরুদ্ধে তারা লড়াই করছে। তাদের মনস্তত্ত্বের ভিতরেই আওয়ামী লীগ জিনিসটা নাই হয়ে গেছে সাডেনলি। তো এই জন্য হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য দেবার ক্ষেত্রে ওই যে আপা জোয়ার ভাটার কথা বলছে না, এখানে যে এখন উজান ভাটার মৌসুম বদলায় গেছে ২ বছর আগে, এই মৌসুম ধরতে পারতেছে না বিএনপির অনেক মন্ত্রী এমপিরা। এই জন্য হচ্ছে সমালোচনা করেন, পলিটিক্যাল সমালোচনা করেন। সময় খুবই কম, মানে আপনি কি বলতে চাচ্ছেন ৭১-এর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে? চ্যাপ্টার তো ইতিহাসের চ্যাপ্টার ক্লোজ হবে কিভাবে? এটা ধারাবাহিকতা। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ২৬ এসে পলিটিক্সটা কি করবেন, এটা মাথায় রাখা দরকার। ইতিহাস প্রত্যেক দিন আপনাকে পলিটিক্স করতে দেবে না। তার মন্ত্রণালয়ের পারফরমেন্স কি, তার কি পারফরমেন্স আছে, গত ৬ মাসের আমলনামা কি, ওইটার হিসাব চাই, আমরা দেখতে চাই। ওইটার হিসাব নিকাশ পাইলে পরে বুঝবো যে ওনার পারফরমেন্স কি। ওনার পারফরমেন্স ৭১-এর যুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে আমরা অ্যাসেস করবো না। মিনিস্ট্রিয়াল পারফরমেন্স মিনিস্ট্রিয়াল ভাষায় হবে, অতএব সেই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আজ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যদিও এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট বলছেন চিফ প্রসিকিউটর, আপনার কি বিষয় হচ্ছে ছোট্ট করে বলতে হবে? যে কোনো মানবাধিকার সংগঠন যদি প্রতিবেদন দেয় আমি কি সেটাকে মেনে নেব কিনা, এটা একটা রাষ্ট্রীয় চরিত্র আছে। আমি বরাবরই বলেছি যে কোনো মানবাধিকার সংগঠনের প্রতিবেদনকে ওয়েলকাম করা উচিত রাষ্ট্রের, এবং খতিয়ে দেখা দরকার। আমাদের তো ফাংশনাল মানবাধিকার কমিশন নাই, থাকলে যেটা হতে পারতো রিপোর্টটাকে আমাদের মানবাধিকার কমিশনে রেফার করা দরকার ছিল, যে এখানে আমাদের আসলে কোন কোন জায়গাতে আমাদের আন্তর্জাতিক মান পূরণ হচ্ছে না অথবা করার সুযোগ আছে, ইমপ্রুভ করার সুযোগ আছে। একটা মানের জায়গা দেখেন, আপা একটা আগের জাজমেন্টের কথা রেফার করছেন। আমাদের দেশের জুরিসপ্রুডেন্সে তো মৃত্যুদণ্ড আছে, ক্যাপিটাল পানিশমেন্ট। পৃথিবীর অনেক দেশে নাই। ইউরোপিয়ানরা মনে করে এটা অন্যায়, এটা মানবাধিকারের লঙ্ঘন, করতে পারে। এটা একটা জুরিসপ্রুডেন্সিয়াল তর্ক। আমেরিকাতে বিভিন্ন স্টেটে আছে, বিভিন্ন স্টেটে নাই। তো সেই জায়গাতে হচ্ছে যে ওটা কি একটা জাজমেন্টের জায়গা কিনা, যে আমি এটা মেনে নেব কি নেব না, না কেন মানতে পারছি না সেটাও সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার। কিন্তু আমি বরাবরই হচ্ছে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কার লুপোল নিয়ে যারাই যখন কথা বলবেন এগুলোকে সবসময় ওয়েলকাম করতে হবে। টিআইবি গত কয়েকদিন আগে আপনার কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলেছে গত অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওয়েলকাম করেন। কোথায় কোথায় ঝামেলা আছে, খুন খারাপি হচ্ছে বলছে, জুন মাস পর্যন্ত ১২০০-র উপরে খুন হয়েছে। আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দায়িত্ব দেন, পুলিশকে দেখেন, খতিয়ে দেখতে বলেন সংখ্যা ঠিক আছে কিনা, কারণ ঠিক আছে কিনা, কারণগুলো কি কি, কার দায়, এগুলো অ্যাড্রেস করবার। তো এই জন্য হচ্ছে যে কোনো জায়গাতে এটাকে পজিটিভলি নেওয়া দরকার। থার্ড হলো আসামিদের অধিকারের ব্যাপারে সরকারকে সিরিয়াস থাকতে হবে, যেন আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান, আওয়ামী লীগ সিরিয়াসলি লবি করতেছে এইসব প্রতিষ্ঠানের সাথে আমরা জানি, এইসব জায়গা থেকে যেন আমাদের দুর্বলতা অথবা ভুলভ্রান্তির কোনো স্পেস ইন্টারন্যাশনালি লবি আকারে ব্যবহার করবার সুযোগ না থাকে। তাই বিচারটা যতটুকু স্বচ্ছতা করার সুযোগ আছে, যেমন আমরা হাসিনার ব্যাপারে বলেছি, সর্বোচ্চ ইনসাফ করতে হবে বিচারিক প্রক্রিয়াতে কোনো গলতি থাকতে পারবে না। এবং সেই জায়গাতে যা যা করবার সুযোগ আছে সেটা আইসিটিকে অবশ্যই বিবেচনা নিতে হবে এবং চেষ্টা করতে হবে এটা করবার জন্য। এনগেজমেন্টটা জরুরি। এটা স্বচ্ছতা মনে করেন কিনা যে শাপলা চত্বর হত্যায় যে শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা, এটা কতটা স্বচ্ছ বলে? স্বচ্ছতার প্রশ্ন তো রাষ্ট্র জবাব দিবে। এটা প্রশ্ন হচ্ছে তো সে তো তখন ক্ষমতায় ছিল, এখানে একটা গণহত্যা হয়েছে, গণহত্যায় কতজন মারা গেছে সেটা তদন্ত করা হোক। আমরা একটা কমিশন করবার জন্য ইউনূস সরকারকে বারবার আহ্বান করেছি, একটা পাবলিক কমিশন করে তদন্ত করেন। ৬৬ জন মারা গেছে না ২৫০০ লোক মারা গেছে, এটা ফ্যাকচুয়ালি বের হোক। মানে এটা গসিপ আইটেম বানানো, গুজব বানানো, সংখ্যা নিয়ে রাজনীতি প্রয়োজন নাই তো। আপনার ৫০ জন লোক মারা গেলেও এখানে গণহত্যা হয়েছে, ৫ জন লোক মারা গেলেও গণহত্যা হয়েছে, না মারা গেলেও গণহত্যা হয়। জেনোসাইড কনভেনশনে আপনি অ্যাটেম্প করছেন কিনা, একটা কমিউনিটিকে আপনি এক্সটারমিনেট করতে চান কিনা। অতএব সেইখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। একটা বড় ঘটনা ঘটে গেছে, এটার একটা আদ্যপান্ত ইনভেস্টিগেশন হয়ে বিচারিক প্রক্রিয়াতে কনক্লুড হওয়া দরকার। একটা প্রশ্ন করে শুরু করি, যেটা হচ্ছে সার্জিও গোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। নতুন কোনো বার্তা দিবে বলে মনে হয় কিনা? একটা বিষয় হচ্ছে উনি কিন্তু দিল্লিতে আমেরিকান অ্যাম্বাসেডর প্লাস দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এইসব জায়গাতে আবার ওভারসি করবার একটা রেসপন্সিবিলিটি ওনার আছে। তো সেই জায়গাতে তার আশাটা রেগুলার হিসাবে দেখতে পারেন। তার 6 মাস হয়তো সে দায়িত্ব পেয়েছে, রেগুলার সে কান্ট্রি ভিজিট করতে আসছে, তার একটা আপডেট তার দরকার, ইলেকশন হয়ে গেছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সে ভারতে আছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট যারা গ্লোবালি আছে, তারা সার্টেনলি এই ব্লকের সাথে লবি করতেছে। ইন্ডিয়া এবং ইসরায়েল মিলে তারা যদি একটা অক্ষ, তারা একটা 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 কমিউনিটি, তো তারা বাংলাদেশে হাসিনার ফেরা, বিচার, পুনর্বাসন, দলীয় রাজনীতি করতে দেওয়ার অধিকার, এগুলো নিয়ে তারা আলাপ তুলতে পারে, এই সুযোগটা আছে। এবং সেটা সরকার কতটুকু নিয়ে নাবে, এটা একটা আলোচনার বিষয় হতে পারে। থার্ড হচ্ছে চীনের ভিজিট, কারণ আপনি পরিষ্কারভাবেই হচ্ছে তিস্তা প্রকল্প, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তারপরে মিয়ানমারের উপর দিয়ে বেইজিং পর্যন্ত আপনি রাস্তা বানাবেন, এগুলোর ইনভেস্টমেন্ট, এটার সাথে আপনার আরাকানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, প্রত্যেকটা বিষয় তো জিও পলিটিক্সে, ভূ রাজনীতিতে আপনার ইন্টার কানেক্টেড। তো সেই জায়গাতে আলোচনার একটা জায়গা আমেরিকার আছে, কারণ তার এখানে স্বার্থ আছে, তার বঙ্গোপসাগরে লিডিং টু ইন্ডিয়ান ওশনে তার আপনার আইপিএস পলিসি আছে, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো সেই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যদিও ইন্ডিয়া শব্দটা কেটে দিয়েছে, এখন প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো সেই জায়গাতে আপনার তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, এখানে চায়নার আনডিউ ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে কিনা, ইনভেস্টমেন্ট বাড়ছে কিনা, এবং এইটা আমেরিকা কিভাবে ব্যালেন্স করবে সে সরকারের কাছ থেকে বুঝতে চায়। আজকে আবার দেখলাম যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বলেছেন যে বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গাকে নিতে, ফেরত নিতে বার্মা রাজি হয়েছে, আর মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা ফেরত যাবে। তাহলে সেই প্রসেসটা কি হবে, তো সেখানে আমেরিকার স্টেক কি, এবং এই যে পশ্চিমারা মিলে যে রোহিঙ্গা ক্রাইসিসটাকে সমাধানের নামে যে কালক্ষেপণ করলো, ইনফ্যাক্ট এইটাকে কি একটা বিকল্প সমাধান করবার চেষ্টা সরকার করছে কিনা মালয়েশিয়াকে সামনে রেখে আসিয়ান লিডারশিপের মাধ্যমে, তাহলে সেখানে তার মাতব্বরি ক্ষুণ্ণ হচ্ছে কিনা। তো এরকম অনেকগুলো বিষয় আছে। এরপর হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট আছে, আপনার ট্যারিফ এগ্রিমেন্টের বাস্তবায়ন কি হবে, কারণ এই বাস্তবায়নের সাথে আমাদের আন্তর্জাতিক অনেকগুলো সম্পর্ক জড়িত, এবং এইটাতে শুধু আমরা মাইনকা চিপায় পড়ি নাই, ভারত থেকে শুরু করে ভিয়েতনাম, কম্বোডিয়া, সাউথ এশিয়ার অনেক দেশ নতুন করে আবার 10-12% আপনার ট্যারিফ বসায় দিয়েছে লেবার রিলেটেড ইস্যুতে। তো এগুলো কিভাবে রিজলভ হবে, এগার আবার ট্রিগার পয়েন্ট আছে, ট্রিগার পয়েন্টটা কেন চালু হচ্ছে না, তাহলে চায়নার সাথে কি আমরা অস্ত্র কিনছি কিনা, অস্ত্র বিমান কিনলে সেখানে আবার এইটার এই এগ্রিমেন্টের ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা, অনেকগুলো বিষয় আছে যেটা আমেরিকার সাথে আমাদের এখন বাইল্যাটারাল ইস্যু। তো সেগুলো আলোচনা করবার জন্য আমার মনে হয় যে উনি কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবেন।